আইন মন্ত্রণালয়ের অধীনে তারা নিয়ে এসেছেন। যদিও আমরা জানি যে বিচার বিভাগ পৃথক করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত ছিল যে সচিবালয়, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপন করা। এবং বিএনপি সরকার গঠনের আগে তাদের ম্যানিফেস্টোতে তারা বলেছিলেন যে এই সচিবালয়কে তারা আরও প্রাতিষ্ঠানিক করবেন, আরও শক্তিশালী করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা এই অবস্থান থেকে ফিরে এসেছেন। তো আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমাদের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শিশির মনির কথা বলবেন। আমাদের প্রেস ব্রিফিংয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। তো আমি এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই সম্পর্কিত বিষয়ে আইনি বক্তব্য এবং ব্যাখ্যা দেওয়ার জন্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী জনাব শিশির মনিরকে, অ্যাডভোকেট শিশির মনিরকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট শিশির মনির। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, সকলকেই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। এই বিগত পরশুদিন বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করার মাধ্যমে মূলত বিচার বিভাগের উপর একটি চপেটাঘাত করা হয়েছে। ইংরেজিতে বলে দিস ইজ এ স্ল্যাপ টু দি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এরই মাধ্যমে মূলত জাতীয়ভাবে যে ট্রাস্ট এবং কনফিডেন্স ক্রিয়েট করা হয়েছিল, সেই ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন হয়েছে। জনগণের আস্থার জায়গাটা ডেস্ট্রয় করা হয়েছে। একই সাথে এই কাজের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতার পথকে রুদ্ধ করা হয়েছে। আমাদের ভাষায় দিস ইজ এ ব্ল্যাক ডে ফর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাকশাল আর সামরিক শাসনের জন্য আমাদের বিচার বিভাগ এই স্বাধীনতা অর্জন করতে পারে নাই। অবশেষে 1999 সালে মাজদার হোসেন মামলার মাধ্যমে আমাদের উচ্চ আদালত 12 দফা নির্দেশনা জারি করে। এই 12 দফা নির্দেশনার আলোকে 2007 সালে বিচার বিভাগ প্রথম ম্যাজিস্ট্রেসি থেকে আলাদা করা হয়। একই সাথে তাদের জন্য নিয়োগের ক্ষেত্রে BJS বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয় এবং একটি স্বতন্ত্র পে স্কেল নির্ধারণ করা হয়। 2025 সালে এসে আমাদের হাইকোর্ট ডিভিশন আমাদের করা একটা রিট পিটিশনের ভিত্তিতে রায় প্রদান করেন 2রা সেপ্টেম্বর 2025। সে রায়ে বলা হয় 90 দিনের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এরই আলোকে 30 নভেম্বর 2025 সরকার একটি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের মাধ্যমে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। 11 ডিসেম্বর তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগীয় সচিবালয় উদ্বোধন করা হয় এবং সকল কাজকর্ম করার এই প্রেক্ষিতে এসে 7 এপ্রিল 2026 সালে হাইকোর্ট ডিভিশনের বিস্তারিত রায় প্রকাশিত হয় এবং 10 এপ্রিল 2026 এসে সরকার এই বিচার বিভাগীয় অধ্যাদেশকে বাতিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে আমরা 19 এপ্রিল আরেকটি রিট পিটিশন দায়ের করি। এর প্রেক্ষিতে এই রিট পিটিশন পেন্ডিং থাকা অবস্থায় 5 মে আমরা একটি আদালত অবমাননার নোটিশ জারি করি এবং এটিকে সামনে রেখে 19 তারিখে বিচার বিভাগের যিনি সিনিয়র সচিব ছিলেন তিনি সহ 15 জনকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ বিচার বিভাগীয় সচিবালয়ের উপরে আনুষ্ঠানিক পেরেক টুকে দেওয়া হয়। এই প্রেক্ষিতে সবচাইতে প্রবলেম হয়েছে যে জায়গায়, আপনি একটু বন্ধ করেন না,
এই প্রেক্ষিতে সবচাইতে বড় প্রবলেম হয়েছে রাষ্ট্রের যে 3টা অর্গান আছে তার মধ্যে সবচাইতে বিচারিক কর্মকাণ্ড পরিচালনা করেন বিচার বিভাগ। এর 2টা ভাগ আছে, একটা উচ্চ আদালত, একটা নিম্ন আদালত। উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সাংবিধানিক আইন আছে। নিম্ন আদালতে বিচারকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আগে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। এখান থেকে আলাদা করে বিজেএস নামে একটা সিস্টেম চালু হয়েছে, এটার নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে এই কাজটি করা হয়ে থাকে। এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটা এখন স্বচ্ছভাবে মেনটেন করা হয়, কিন্তু তাদের ছুটি, তাদের বদলি, তাদের পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা এগুলো সব কিছু ছিল আইন মন্ত্রণালয়ের হাতে। ফলশ্রুতিতে তারা আইন মন্ত্রণালয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো আদেশ দিলে তারা বদলি করে দেন, কাউকে পদোন্নতি দেন না, কিংবা শৃঙ্খলাজনিত অভিযোগ আনয়ন করেন। এই সমস্যার সমাধানের জন্য এইবারেই প্রথম তাদের বদলি, তাদের ছুটি, তাদের শৃঙ্খলা এবং তাদের পদোন্নতি, এই 4টা কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য প্রধান বিচারপতির অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে 15 জন বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে নিয়োগও দেওয়া হয়েছিল। আমরা খুবই আশ্চর্যজনক যে এই যে জুলাই জাতীয় সনদ যা তারা বলছেন, এটার 36 নম্বর অনুচ্ছেদে দেখবেন, 36 নম্বর অনুচ্ছেদে 33টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং 116 অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। একই সাথে খুবই ইন্টারেস্টিং, তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল আজকালকার মাননীয় আইনমন্ত্রী তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন। ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। আমাদের বিবেচনায় স্বাধীন বিচার হলে আমরা যার পক্ষেই বিচার যাক না কেন আমাদের কোনো আপত্তি নেই। বিচার যদি আমাদের বিরুদ্ধেও যায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। সঠিক বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আমাদেরকেও যদি আদালতের আসামি হিসেবে দাঁড়াতে হয় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যা নাকি সংবিধান সম্মত নয়, আইনসম্মত নয়, বিচারকরা সেটি দেখবেন, বিচার করবেন, পক্ষে বিপক্ষে যা রায় দিবে আমি অসন্তুষ্টি হলে আপিল করব। কিন্তু বিচারকদের আমি বদলি করে দিব, তাদের পদোন্নতি দেব না, তাদেরকে সুন্দরবন বান্দরবন পাঠিয়ে দিব, এটি কোনো স্বাধীন বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বদাই স্বাধীন বিচার বিভাগের পক্ষে এবং স্বাধীনতার সহিত বিচারকরা এই বিচারকার পরিচালনা করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মনে করি বদলি, ছুটি, পদোন্নতি আইন মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত নয়, এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। এই বিধান যদি ভায়োলেট করা হয় তাহলে অধস্তন বিচার বিভাগ তার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। রাতে 3টার সময় কিংবা বিকালে কিংবা সন্ধ্যার সময় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারো না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়, সরকারের কোনো ভূমিকা থাকার কথা নয়। সরকারের বিরুদ্ধে আদেশ হলে সরকার আপিল করবে, বিচারককে বদলি করবে কেন? বিচারককে পদোন্নতি দিবে না কেন? তার যদি পদোন্নতির সময় হয়ে থাকে তিনি পদোন্নতি পাবেন। তিনি যদি করাপ্ট না হন, আচরণবিধি ভঙ্গ না করেন, তাহলে তিনি আইন অনুযায়ী ফাংশন করবেন। কিন্তু পছন্দময় সই আদেশ না দিলে তাদের উপর চড়াও হওয়ার জন্য একটা নাগ পাশ তারা আইন মন্ত্রণালয়ের হাতে রেখে দিচ্ছেন। এটার নাম হলো সচিবালয়। অর্থাৎ বদলি সিদ্ধান্ত নেবে সচিবালয়, ছুটি সিদ্ধান্ত নেবে সচিবালয়, পদোন্নতি সিদ্ধান্ত নেবে সচিবালয় এবং শৃঙ্খলা সিদ্ধান্ত নেবে আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে স্বাধীন বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ কমিটির আলোকে এই সিদ্ধান্তগুলো নেওয়ার বিধান করা হয়েছিল। আরও ইন্টারেস্টিং, যে আইনটা বাতিল করেছেন তারা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাধীন বা প্রধান বিচারপতিকে স্বাধীনভাবে 50 কোটি টাকার বাজেট অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছিল।
এই অনুমোদনের ক্ষমতাটাও তারা কেড়ে নিয়েছেন। এবং আমাদের অধস্তন বিচার বিভাগে 2200 বিচারক আছেন, 2200। এই 2200-র মধ্যে প্রায় 2000 বিচারিক কাজে আছেন, বাকি 200 বিভিন্ন জায়গায় প্রেষণে আছেন। এই 2000 বিচারক তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে মনে হয় বাংলাদেশেই একমাত্র দেশ হবে যেখানে প্রতি ৭৮,০০০ মানুষের জন্য একজন ম্যাজিস্ট্রেট, একজন বিচারক নিহিত আছে। এই ৭৮,০০০ ম্যাজিস্ট্রেটের জায়গায় আমাদের সুপ্রিম কোর্ট অর্গান বাড়িয়ে বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা পেয়েছিলেন। এই ক্ষমতাটা কেউ কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এই ক্ষমতা এখন আইন মন্ত্রণালয় ইচ্ছা করলে নিয়োগ দিবে, ইচ্ছা করলে সংখ্যা বাড়াবে, ইচ্ছা করলে সংখ্যা কমাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বলার আর কোনো এখতিয়ার থাকলো না। আজকে এটি চেম্বার জজ আদালতে একটু পরে শুনানি হবে, বাকিটা আমরা আদালতের উপর নির্ভর করব। হাইকোর্ট যখন রায় দিয়েছিল তখন বলেছিল যে উচ্চ আদালতে যতক্ষণ পর্যন্ত যে বিজ্ঞাপন থাকবে ততক্ষণ পর্যন্ত বাতিল করা যাবে না। সরকার একদিকে বলছে তারা স্বাধীন বিচার বিভাগের জন্য আলাদা আরেকটা আইন আনবে, যেটা আপনাদের সাথে আলোচনা করার কথা। কিন্তু আজকে আমরা দেখলাম অ্যাটর্নি জেনারেল বলেছে যে সরকার যখন তখন সিদ্ধান্ত নিয়েছে, যেটা যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, সরকারের সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না আইন এই আদালতে। কিন্তু আমরা দেখলাম এই বিচার বিভাগ নিয়ে আবার আদালতে যাওয়া হয়েছে, তারা এটার আবার রিপিটিশন করছে, যেটা আপনারা বললেন যে তারা হচ্ছে আমরা করেছি, তারা করেছেন, তারা হচ্ছে করেছে রাষ্ট্রপক্ষ হচ্ছে আজকে আবার অলরেডি তাদের পক্ষ থেকে আবেদন করেছে, আপিল করেছে। সরকারের এই দ্বিমুখী নীতি স্বাধীন বিচার বিভাগকে যখন তারা মানে বিরোধী দল ছিল তখন স্বাধীন বিচার বিভাগের কথা বলেছিল, এখন পুরোটা ইউটার্ন দেওয়া হচ্ছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? আমি তো শুরুতেই বলেছি, আমরা মনে করি এটা স্বাধীনতার পথে চপেটাঘাত। এটি জাতির প্রতি বিশ্বাস ভঙ্গের শামিল। ইংরেজিতে বলে ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন। আমরা যারা বিশ্বাস করেছিলাম, সকলেই যারা বিশ্বাস করেছিলেন, জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছিলেন এটা করবেন বলে, তারা এখন এখান থেকে সরে আসছেন। দিস ইজ ডেফিনেটলি উইল ক্রিয়েট এ মিসট্রাস্ট আপন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট। এইরকম কর্মে আমরাই শুধু বিরক্ত নয়, আমার ধারণা আমাদের দেশের সচেতন সকল নাগরিকেই এই ধরনের কর্মকাণ্ডে যথেষ্ট বিরক্তি বোধ করছেন। এর মধ্য দিয়ে সরকার কি অ্যাচিভ করতে চায়, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবে, বা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা, আবারও 17 বছর ক্ষমতায় থাকার মতো স্বৈরাচারী মনোভাব পোষণ, মানে কি অ্যাচিভ করতে চায় সরকার, আপনার কি মত? আমার ধারণা অধস্তন বিচারকদের জন্য একটা আচরণ বিধি আছে। সরকারের আর্গুমেন্ট হলো যদি এটিকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে অনেকেই মনস্টার হয়ে যাবে। আদালতে তারা এই কথা বলেছেন। আমরা সেখানে জবাবে বলেছিলাম যে আদালতের বিচারকরা মনস্টার হয়ে গেলে তাদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আচরণ বিধি আছে। আপনি আচরণ বিধি অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযোগ আনবেন, বিচার হবে যদি কেউ মনস্টার হয়ে যেতে চায়। কিন্তু ইচ্ছা অনুযায়ী আদেশ না দিলে সুন্দরবন আর বান্দরবন পাঠিয়ে দিবেন, এটি তো কোনো স্বাধীন বিচারকের বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। এবং কি চাইবেন তারা? আবার হয়তো কথা না শুনলে সন্ধ্যাবেলা আদালত বসাইতে চাইবেন। আগে যেরকম সন্ধ্যা 7টার সময় 7 জন সাক্ষীর জবানবন্দি নিয়ে একদিনে শুনানি করে রায় দেওয়ার চেষ্টা করেছেন, হয়তো মনের গভীরে এইরকম কোনো সুপ্ত বাসনা লুকায়িত আছে। আর না হয় বিচারকদেরকে কন্ট্রোল করার মানসিকতা তো স্বাভাবিক কোনো মানসিকতা হতে পারে না। আমরা একটু পলিটিক্যাল প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে 17টি অধ্যাদেশ বাতিল হয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আপনারা এখন আন্দোলন করছেন। যেহেতু এটি যে ঐক্যমত্য কমিশনের যে আপনাদের একমত হয়েছিলেন, সেখান থেকে সরকার আস্তে আস্তে সরে যাচ্ছে, বিশেষ করে এই 17টি অধ্যাদেশ। তোর মধ্যে সবশেষ স্বাধীন বিচার বিভাগ অর্থাৎ সচিবালয় দিয়েছে। আপনারা রাজনৈতিকভাবে আসলে এখন এটি কীভাবে মোকাবেলা করেন? জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের অ্যাডভোকেট শিশির মনির খুব চমৎকার একটি ব্রিফিং করেছেন এবং এখানে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার একটা হিস্ট্রিও সংক্ষেপে তুলে ধরেছেন। 25 সালে 11 ডিসেম্বর জাস্টিস চিফ জাস্টিস রেফাত হোসেন সাহেব যেটা উদ্বোধন করলেন স্বাধীন সচিবালয়ের, এটা একটা ইন্টারি গভর্নমেন্টের আমলে। আবার জুলাই সনদও সেটা আমরা ঐক্যমতের ভিত্তিতে করেছি। বিএনপির নোট অফ ডিসেন্ট কি আছে? নাই।
জুলাই সনদ 36 নম্বর যেটা বলা হয়েছে খুলে দেখলে আপনারা পাবেন। শুধু কি এই জায়গায় প্রতিটি ক্ষেত্রে জুলাই সনদের উপর একটা বড় আঘাত করা হচ্ছে। ওনারাই সেখানে অংশগ্রহণ করেছেন, পুরো জাতি সাক্ষী, ইন্টারন্যাশনাল কমিউনিটি সাক্ষী, জনগণ গণভোট দিয়ে এটা পাশও করিয়ে দিয়েছেন। ফার্স্ট টাইম তো শুরু করেছে এই শপথ অনুষ্ঠানের যাত্রায় সাংবিধানিক সংস্কার কমিটি গঠনের শপথ না নিয়ে, এবং ধারাবাহিকভাবে পার্লামেন্টে যেটা করেছে এই একটাকে তারা অনুমোদন না দিয়ে রহিত করেছে, সর্বশ্রেষ্ঠ বাতিল করে যে প্রক্রিয়ায় অধ্যাদেশ জারি করে আইন মন্ত্রণালয় দিলে আবার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনলো। এটা সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্ববাদ পুনরায় প্রতিষ্ঠা করা, এবং বিগত ফ্যাসিস্ট আমলে যেই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। বিচার বিভাগের এই সচিবালয়ের স্বাতন্ত্র্য কেন দরকার? কিছু কথা শিশির মনির বলেছে। এটা মূল লক্ষ্য কি? অবজেক্টিভটা তো মেইন। মূল লক্ষ্য হচ্ছে নিম্ন আদালতের তত্ত্বাবধানকে সাংবিধানিকভাবে শক্তিশালী করা। কনস্টিটিউশনাল প্রসেসে যদি এটা নিয়ে এসে নিম্ন আদালতটাকে শক্তিশালী করা হয় এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি কার্যকর হয়, তার জন্য অবশ্যই পৃথক সচিবালয় অনিবার্য ছিল। তাহলে জনগণ ন্যায় বিচার পাবে। বিচারক যদি এজলাসে উঠেই অ্যাটর্নি জেনারেলের চেহারা তাকিয়ে স্পিচ গ্রহণ করেন, বিতর্ক গ্রহণ করেন, আর্গুমেন্ট গ্রহণ করেন, আবার আদালতের রায় রচনার ক্ষেত্রে যদি ডিকটেশন ফলো করে, আপনার মনে আছে তো সাইদি সাহেবের রায়ের সময় স্কাইবি কেলেঙ্কারি হয়েছে, সে রায় কোথায় ডিকটেশনের ভিত্তিতে কোথায় লেখা হয়েছে সব তো ওপেন হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে এই সরকার এই পথগুলো অনুসরণ করছে, বিগত সরকার যে পথ দেখিয়ে গেছে। তো জনগণ একইভাবে বিগত সরকারে যে পথ দেখিয়েছে ওনাদেরকেও সেই পথে যেতে হবে ইনশাআল্লাহ। রাজনৈতিকভাবে আমরা সেটাই দেখি, সেইভাবে আমরা এই অবিচার, অন্যায়, সংবিধানের উপর আঘাত, জনাকাঙ্ক্ষার উপর আঘাত, রাষ্ট্রযন্ত্রকে দুর্বলতা করার জন্য যত ধরনের ষড়যন্ত্র নানাভাবে হচ্ছে, এই জায়গা অবশ্যই দেশ জনগণের স্বার্থে আমরা আপোষহীন থাকব। সংসদে তো অবশ্যই আমাদের রোল আছে, বিরোধী দল হিসাবে জনগণের প্রতি দায়িত্ব আমাদের আছে, কমিটমেন্ট আছে, প্রতিশ্রুতি আছে। সেই জায়গা থেকেও আমরা অবশ্যই রাজপথে অন্যান্য দাবি আদায়ের আন্দোলনের সাথে এটা নবযুক্ত হবে ইনশাআল্লাহ। সেভাবে আমরা লড় করব। কারণ হচ্ছে আমরা দেশ গড়তে চাই, দেশ বাঁচাতে চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, জনগণের জাস্টিস এবং ন্যায় বিচার আমরা এনশিওর করতে চাই। এটাই ছিল জুলাই সনদের মূল স্পিরিট। উই ওয়ান্ট জাস্টিস। এখানে জাস্টিস ব্যাহত হচ্ছে, জাস্টিস এনশিওর করার জন্য যেখানে যা করা দরকার সময়ে সময়ে সিদ্ধান্ত নিয়ে আমরা সেটা এনশিওর করবো ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ, ওরা কষ্ট করে আসছেন। আস্তে